গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। বঙ্গ লাইভ আজকে রয়েছে বদ্রীনাথে। ভোগের প্রসাদ আমাদের বন্ধু সৌমেন নিয়ে এসছে। জয় বদ্রীনাথ বলে আমরা একটু খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বঙ্গ লাইভ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড বঙ্গ লাইভ আজকে ব্লগটা শুরু করছে হচ্ছে বদ্রীনাথ থেকে। আমরা একদম বদ্রীনাথের সামনে রয়েছি। আমাদের এটা হচ্ছে হোটেল রুম, এটা হচ্ছে জানকি গেস্ট হাউস এই হোটেলটার নাম। বেশ নতুন, খুব ভালো। এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এইখানে দুখানা চেয়ার টেবিল রয়েছে, এই যে চেয়ারগুলো, এই যে টেবিল রয়েছে এখানটায়। মোটামুটি প্যাকিং আমাদের কমপ্লিট। কালকে আমরা পৌঁছেছিলাম 11টা 15 নাগাদ, আর আজকে এখন এখান থেকে বেরোচ্ছি। আজকে বদ্রীনাথ, আর বদ্রীনাথের সাথে পুরো সাইট সিন কমপ্লিট করব, তারপর আমরা চলে যাব এখান থেকে গোবিন্দঘাট। তো কালকে আসার সময় খুব সাংঘাতিক রাস্তা দেখেছি, মানে হনুমানজি নাম করতে করতে আমরা পৌঁছেছি এখানে আর কি। খুব খারাপ অবস্থা বদ্রীনাথের। অ্যাকচুয়ালি 2 দিন আগেও বন্ধ ছিল, এই রিসেন্টলি এটাকে ওপেন করেছে, মানে একদিন আগে, আমরা আসার একদিন আগে এটা ওপেন করেছে। থ্যাঙ্কস টু বদ্রীনাথ জি যে আমরা আসতে পারলাম ওনার কাছে। আশা করছি আজকে পুজোটা খুব ভালোভাবে দিতে পারবো। সারা দিনটা কিরমভাবে কাটাচ্ছি তোমাদেরকে সবটা জানাবো, ঠিক আছে? আর এখানকার ওয়াশরুমটাও খুব ক্লিন, মানে খুব ভালো এখানকার রিসর্টগুলো। বাট প্রচণ্ড কনস্ট্রাকশন, তো পাহাড়গুলো থেকে যে মানে কী বলবো ওগুলোকে, ইয়েগুলো পড়ছে, বড় বড় চাইগুলো, যে ল্যান্ডস্লাইড হওয়ার কারণটাই কেন, এত পাথর পড়ছে কেন, সেটার কারণটাই সামনে এসেই বুঝতে পারছি। নিচে যাওয়ার সময় যদি সম্ভব হয় আমি সামনের জায়গাটা দেখাবো, তাহলেই বুঝতে পারবে যে যেহেতু এত পাহাড় কাটা হচ্ছে সেই জন্যই হয়তো এত ধস বাড়ছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, চেষ্টা করবো সব রকম ইনফরমেশন দেওয়া, যাতে তোমরা যাতে ফার্দার আসো তোমাদের সুবিধা হয়। তো যাতে যাতে ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে এখনও নতুন দেখতে পাচ্ছ নোটিফিকেশন পেয়ে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো লেটস স্টার্ট দ্য ডে। এটা কি ছাদে এসেছি আমরা? ছাদে যাচ্ছি, এটা হচ্ছে লাক্সারি রুমস গুলো। এটা হচ্ছে এই যে দেখতেই অন্যরকম। এটা মেইন ফাউন্ডার, মানে এই কাঠের ইয়েগুলো আলাদাই পুরো। হ্যাঁ, এখানে ইন্টেরিয়র আলাদা, সিসিটিভি আছে। এখানে রুম দেওয়া, আচ্ছা, কভার সব দিয়েছে। এগুলো লাক্সারি রুম, আমাদেরগুলো নর্মাল রুম। হ্যাঁ, খুব সুন্দর ইন্টেরিয়রগুলো। আমাদের রুমগুলোর দাম কত রে? তাও প্রায় 2500 টাকা। আচ্ছা, এলাম হচ্ছে জানকি গেস্ট হাউসের ছাদে একটু ভিউ দেখার জন্য। এর থেকে ভিউগুলো এরকম আসছে, প্রচণ্ড হাওয়া, মেঘে পুরো ঢেকে গেছে বরফের পাহাড়টা। এইটা হচ্ছে ছাদটা, আর এখানে চারিদিকে নতুন নতুন হোটেল আরও তৈরি হচ্ছে। ওইদিকে রাস্তা, যেটা বলছিলাম, বুঝতে পারছেন যে পাহাড় কাটার ফলে কত পাথর এখানটা এসে পড়ে রয়েছে, এই জন্যই এত ধস নামে এখানে আর কি। একদম পরিষ্কার আকাশ এই মুহূর্তে। এবার আমরা বেরোবো আস্তে আস্তে। তো যাই, এবার নিচে যাই। তো আমাদের এখানে চেক আউট টাইম হয়ে গেছে, এখন 11টা বাজে। এদের 11টার সময় চেক আউট টাইম থাকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বদ্রীনাথ দর্শন করতে। 12টা থেকে 3টে বন্ধ থাকে, আবার হচ্ছে 3টে থেকে খোলে, তখন 3টে থেকে পুজো দেওয়া যায়। তো আমরা হয়তো এই মুহূর্তে দর্শন যদি করি দর্শন করবো, নইলে মানা ভিলেজ ওই দিকে ঘুরে এসে তারপরে করব। এইটা পুরো আমাদের হোটেলটা জানকি গেস্ট হাউস। এইখানে নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা যদি কেউ এটা বুক করতে চান সেটাও বুক করতে পারবেন। নাম্বারগুলো ক্লিয়ারলি ভিজিবল, ঠিক আছে? বাইরে থেকে এরকম দেখাচ্ছে জিনিসটা। এদের এটা নিজেদের খাওয়ানোর জায়গা, এখান থেকে চা কফি আপনারা নিতে পারবেন। রাস্তাটা হচ্ছে এইরকম, হচ্ছে আমি রাস্তাটা হচ্ছে এইরকম, আর এই হচ্ছে বাইরের ভিউ। যেটা ছাদ থেকে দেখালাম সেটাই এখান থেকেই দেখা যাচ্ছে আর কি। আস্তে আস্তে আমরা এখন বেরোই, ওরা চেক আউটটা করে নিই আমরা সবাই মিলে, তারপর বেরোনো যাবে। আর ওইখানে গ্রিন কালারের যেটা রয়েছে ওইখানে সব লেখা আছে শ্রী বদ্রীনাথ টেম্পল, লীলা ঢুঙ্গি, এইগুলো সব লেখা আছে কোথায় কোথায় আরও যাওয়া যায়। এখানে আমাদের হোটেল, আর এইখানে তোমার হচ্ছে এই রাস্তাটা দিয়ে উত্তরাজিৎ সামনে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ভালোভাবে করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা দিয়ে এখন হচ্ছে মন্দিরের রাস্তা। কি অসাধারণ ভিউ, আহা!
ভীষণ ভালো, না না হেঁটেই ভালো লাগবে। আমি ভেবেছি পুরোপুরি বন্ধ করে দেবে, দেখা যাবে না, মানে 12টা থেকে 3টে আপনারা হচ্ছে দর্শন করতে পারবেন, কিন্তু পুজো দিতে পারবেন না। 3টের পর থেকে আবার পুজো দিতে পারবেন। রাস্তাটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। এখানে দেখছি ভারত সেবাশ্রম সংঘও রয়েছে। হ্যাঁ হ্যাঁ মার্কেটও, বাট এই মুহূর্তে যেহেতু অফ সিজন প্রচণ্ড ফাঁকা রয়েছে, আর আমরা দর্শন করে তারপর মানা ভিলেজের উদ্দেশ্যে বেরোবো। ঝর্ণাটা ভীষণ সুন্দর, এই ঝর্ণাটা দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলছি, আর অসাধারণ লাগছে। আর পাশে যে নীল পাইপটা দেখছেন ওইটা হচ্ছে এখানকার জলের সাপ্লাই। আর 200 মিটারের মধ্যে হচ্ছে একটা ব্রিজ ক্রস করব, তারপরে এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বদ্রীনাথ ধামে। এবারে আমরা মন্দিরের ওই ব্রিজটার ওই দিকটায় যাচ্ছি। এইটা না 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 মামা, সামনে অনেক দোকান আছে। এলো কি এগুলো অরিজিনাল রুদ্রাক্ষ বলছে, একটা 20 টাকা করে। শ্রী বদ্রীনাথ ধাম। এই যে এইখানে আবার একটা রাস্তা, এইখানে রাস্তার চারিপাশটাই পুরো পাহাড়ে ঘেরা, আর হচ্ছে দোকান, খাবার দোকান, জিনিসপত্রের দোকান, পুজোর দোকানে ভর্তি। যে এই পার থেকে এই রকম দৃশ্যটা আসছে বদ্রীনাথের, এইরকম দৃশ্যটা আসছে। এইবারে এই সামনেটায় নদী আছে, নদীটা পেরিয়ে আমরা যাব, এই যে ব্রিজটা পেরিয়ে যাব। বদ্রীনাথের এই ব্রিজটা শুরু হচ্ছে, এখান দিয়ে আমরা যাচ্ছি। মন্দির এখন বন্ধ, বাইরে থেকেই দর্শন করে আসব। আগে এই ব্রিজটাতেই আমি এসছিলাম, তখন অন্যরকম ছিল ব্রিজটা, আর এখন অন্যরকম হয়ে গেছে। যেহেতু বলছি তো বারবারই যে মডারেট ভার্সন, অনেক মডারেট হয়েছে, অনেক কনস্ট্রাকশন বেড়েছে। আর নদীর তীব্র শব্দ, এই যে নদী যাচ্ছে, নদীর আওয়াজ এবং স্রোত এখানে প্রবল। না এটা ঝুলছে না, ও কাঁপছে, সেটা হতে পারে, কিন্তু আমি ফিল করিনি এখনো। এসে গেছি। সেই ভিডিওটা 3টের সময় পাবো না, মানে আমরা এখন মন্দির তো বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে দর্শন করব, সেই জন্যই এতটা ফাঁকা পাচ্ছি। সেটা যতটা ভালো ক্লিপ নেওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করছি। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। মোজা পরিস নি? বাহ, চলো। যে বদ্রীনাথ ধাম, সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলে নিয়েছি। ভোগের প্রসাদ আমাদের বন্ধু সৌমেন নিয়ে এসছে, জয় বদ্রীনাথ বলে আমরা একটু খাবো। এখানে ছোলে ভাটোরে নেওয়া হয়েছে, আর এখানে হাফ চাউমিন নেওয়া হয়েছে ভেজ, এটা হচ্ছে 50 টাকা দাম। আর চিলি পানিরও বলেছি, চিলি পানির আসছে। এখন মানা ভিলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে রাস্তা, মানা ভিলেজ ঢুকছি। সুন্দর একটা ঝর্ণা আসছে। মানা ভিলেজ ঢুকে গেছি আমরা। মানা ভিলেজ ঢোকার পরেই এইটা একটা ঝর্ণা। মানা ভিলেজ পৌঁছে গেছি। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে না একটা জিনিস আমার খুব বিরক্তিকর লাগে, যেটা হচ্ছে প্রচণ্ড ধুলো, এত গাড়ি বেড়ে গেছে, তো কনস্ট্রাকশন,
যে বলার কথা নয়। এই যে সামনে গেট দিয়ে ঢুকবো এখন। লেখা আছে সীমান্ত গাঁও মানা। এই যে নবীনা আদর করছে পুচকেটাকে। দেশ কা মান মানা। সব দোকানগুলো আছে শালের জিনিসের। আর এই যে সব দোকান। মানা ভিলেজের ভেতরে ঢুকে গেছি আমরা। এই গ্রামটা, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এখানে মেঘ, দুদিকে পাহাড়, আর এই যে নিচে মার্কেট, আর ওই দূরে দেখা যাচ্ছে বাসুকি ধারা ফলস। দাঁড়াও, আমি একটু জল নেব। ভিলেজ আসলেই যেটা তার মেন জিনিস, এই যে গ্রামের বাড়িগুলোতে এইরমভাবে ছবিগুলো আঁকা শুরু হয়েছে, সামনেও আঁকা আছে। চলো। আর এদের কিন্তু সম্পূর্ণ দোকান, এবং এখানে প্রচুর চাষবাসও করে নেয়, যেমন বাঁধাকপির চাষ এরা করে নেয় সব কিছু। ভর্তি দোকান, সবই এরা গ্রামের লোকজন। যে বন্দে ভারত হোমস্টে আছে এখানে। এই যে এখান থেকে নদী বয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি লাস্ট চায়ের দোকানে গিয়ে ওখানে খাবো। এখানে ফ্ল্যাগ উঠছে, আমরা এখানে একটু দোকানটায় যাই, ওখানটা ফাঁকা ফাঁকাও আছে, বসি একদম ওখানে বসেই আমরা আড্ডা মারবো। ক্যাফে আছে। না না, এইসব ক্যাফে ভাবে তো। এই যেখানে একটা ছোট দোকানদার কার্টুন দেখছে বসে বসে, হাউ কিউট। ওই চায়ের দোকানটায় যাচ্ছি, এই যে রাস্তা, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এখানে হচ্ছে সরস্বতী নদীর উৎসস্থল, ওই যে সামনে। চ সামনে চ। এই যে মা সরস্বতীর মূর্তি। এই যে সরস্বতী নদী। এই সরস্বতী নদী এখান থেকে শুরু হয়ে পাতালে চলে যায়, এইটুকুই দেখা যায়। এইটুকুই দেখা যায়। আর ওই যে মন্দির পাশে, সরস্বতী নদী নদীটা, এর পাশেই যে মন্দিরটা, এই মন্দিরটা একটু যাচ্ছি। ওরা সবাই ঘুরে এসছে, মন্দিরটা একটু যাই এখন এই মন্দিরটা। চলো, এখান থেকে কি ভিউ আসছে জানি না। এই যে গাছের এই ভিউগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। একটু জলটা এলেই হবে। এই যে নদীটা এখান দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে ভীমশিলা। ভীমশিলা মানে ভীম যখন দ্রৌপদী এই জায়গাটা পেরোতে চাপ করছিল, তো তখন ভীম এই পাথরটা দিয়ে এই ইয়েটা বানিয়েছিল, ব্রিজটা। জলের প্রচন্ড ছিটে আসছে আর প্রচন্ড আওয়াজ, এই যে, আর এখান দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে। সামনেরটা হচ্ছে ভীমশিলা। বাজা। এই যে আমরা এখন মানা ভিলেজের লাস্ট চায়ের দোকানে যাচ্ছি। যখন এইখানে দাঁড়িয়ে বল। মানা ভিলেজ দিয়ে এইখান দিয়েই পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এই রাস্তা দিয়েই স্বর্গের দিকে হেঁটে চলে যান। কিন্তু তারপরে যেটা শুনেছিলাম যে ওনারা এইখানে রাস্তায় যেতে যেতেই দেহত্যাগ করেন, এবং সেই জন্যই এখানে ওনাদের মূর্তি তৈরি করা হচ্ছে। আর এই যে এটা 5 কিলোমিটার খুব খাড়াই রাস্তা, আমাদের কাছে টাইম শর্ট হয়ে যাওয়া তো আমরা যেতে পারছি না।
আমরা এখন স্বর্গ রোহিণী মার্কেটে বলছিলাম ওনাদের নামে এবং ওনাদের ইয়েতে উৎসর্গ করে তৈরি হচ্ছে আর কি, এটাই সেটা কাজ চলছে আর কি। আমরা এইবারে চায়ের দোকানটায় যাচ্ছি। অসাধারণ অসাধারণ। ওটা লেখা আছে ওখানে? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার প্রথম চায়ের দোকান এদিক থেকে। হ্যাঁ, আর এদিক থেকে আমরা যদি ওদিক থেকে আসি তাহলে লাস্ট। চায় কি দোকান? এদিক থেকে ফার্স্ট, এদিক থেকে ফার্স্ট। কি নৈসর্গিক দৃশ্য। ভারত কি পহলি দোকান এইটা। আর এই যে এখানে আমরা এখন একটু চা খেয়ে নিই। আমি ওখানটায় বসছি। क्या कितना करते हैं वही কত? अल्टीमेट यूनिवर्सल रेट কত? 20 रुपया 20 টাকা তো বলে दे। সবাই কটা চা খাবে? ए ये आखिरी चाय दुकान में सब चाय पिएगा कोई নেই। हां ना जिनको खाना है खा ले। है ना मीना এ কটা চাই বলবি বলে দে। अभी फिलहाल 10 10 तो पकड़ के चलो কোন ভারতবর্ষের প্রথম এবং লাস্ট দোকান থেকে চা খাচ্ছি। চাটা কেমন রে? লাস্ট ভালো দিয়ে বাস। ভালো খেতে? চাটা দারুণ খেতে, আরো বেশি এক্সাইটমেন্ট লাগছে লাস্ট ভিলেজে বসে চাটা খাচ্ছি। লাস্ট বা ফার্স্ট, এদিক থেকে হলে ফার্স্ট আর আমাদের দিক থেকে হলে লাস্ট। ওদিক থেকে আছে আমরা লাস্ট। হ্যাঁ ফার্স্ট। চাটা ভালো ও দাদা? দারুণ খেতে। দারুণ খেতে। ভ্যাস গুহা দেখতে ঢুকছি। ওই যে হ্যাঁ, আর ওইখানে একটা সুন্দর পাখি রয়েছে, যে পাখিটা নড়ে উড়ে গেল। হ্যাঁ এই যে সামনেটা এসছে। চলো ভ্যাস গুফা গণেশ গুহা তো আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। একটু চড়াই উতরাই, উঠতে থেকে তো আমার নামতে বেশি মানে উঠছি এখন, ঠিক আছে। চড়াই উতরাইটা এত ডিউটিলি কি সুন্দর। জয় গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরে। এখানে বিষ্ণুদেবের ছবি এখানে। এখানে এখানে বসেই মহাভারতটা লেখা হয়েছিল। শ্রী গণেশ গুফা। হচ্ছে না, মেন এই যে কান ধরেছিল কালকে নামার সময়। দেখা হওয়ার পরে এবার আমরা যাচ্ছি ভ্যাস গুফা দেখতে। ওই ভেতরে না পরিক্রমা করা যায় ওই গুহাটার ভেতরে। ওই পরিক্রমা গুহাটার ভেতরে সবাই আবার কয়েন দিয়ে রেখেছে মনে হয় মনস্কামনা করে। এই যে এইটা হচ্ছে আসল স্টোরি। হ্যাঁ ব্যাসদেব বলেছিলেন, গণেশজি লিখেছিলেন। হ্যাঁ মহাভারতটা। এবং কোম্পানি वाले पे कपड़ा এই জিনিসটা হয়েছিল গণেশজি লিখেছিল গণেশ গুপ্ত। আমরা এগোচ্ছি প্রচণ্ড চড়াই। চড়াই তো হবেই না, পাহাড়ের গায়ে একদম এগুলো। হাবিয়ে গেছি। দিকে এইরকম এই চিত্রজিৎ যেদিকে যাচ্ছে এতটা চড়াই, এতটা রাস্তা আবার যেতে হবে এই রাস্তাটা দিয়ে। কাছে চলে এসেছি ভ্যাস গুফার। এই যে ওই যে দূরে ওইটা হচ্ছে ভ্যাস গুফা। চলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো চড়াইটা কতটা? এই দেখো পুরো গ্রামটা ছবি আঁকা। আর এদের ব্যবসাটাই হচ্ছে মেন এই উলের কাজ করে করে। ওই সিঁড়ি দিয়ে উঠে উঠে আমরা যাব। চলো এগোই। দাঁড়া।
व्यास गुफा। पैसे नहीं देंगे क्या? ঢুকলাম, ঘন্টাটা বাজালাম, বাজিয়ে ভেতরে ঢুকলাম। এই যে ওরা সবাই ঘন্টাটা বাজাচ্ছে। চলো, ফটোগ্রাফি প্রহিবিটেড লিখেছে, বন্ধ করছি। হ্যাঁ, আমি এখানে বসে আছি এখন, ভেতরে মন্দিরটা দর্শন করে এলাম। ওখানে ভেতরে একটা গুফা, যেখানে আমাদের ঋষিমুনিদের মধ্যে ব্যাস যিনি ছিলেন, উনি এখানে উপাসনা করতেন এবং উনি এখানে বলেছিলেন, আর ওইখানে গণেশ বসে লিখেছিলেন মহাভারতটা মেনলি। আর এই ভেতরটাও একটা গুহা, মানে পাথরের গুহা। তো আমি পণ্ডিতজিকে একবার জিজ্ঞেস করলাম যে এই গুফাটা কতদিন পুরনো। উনি বললেন 5332 সাল পুরনো। জাস্ট ভাবতে পারছেন, মানে আমি যে খুব ভাগ্যবান নিজেকে এই মুহূর্তে মনে করছি যে অ্যাটলিস্ট আমি এখানে এসে এইটা দেখতে পেলাম, দর্শন করতে পারলাম। এবং সবাই এটাই চাইবো যে সবাই যেন এই জায়গাগুলো এসে দেখে। এগুলো তো আমাদের সনাতন ধর্মের হিস্ট্রি, এবং এইগুলোই কিন্তু সব আমাদের বলে না শিকড়, যেটা আমাদের মহাভারত রামায়ণ সবটাই কিন্তু এইটা। ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। কষ্ট করে উঠতে হয়েছে, কারণ ওনারা তো আর স্বর্গ ছাড়া কোথাও বসবাস করতেন না আমাদের মতো। এটা স্বর্গই এসছে, সবাই চলে এসছে বাবু। খুব সুন্দর গ্রামটা। আর বুবুরা আসছে, ওরা আসুক, আমরা একটু বসি, তারপর এখান থেকে বেরিয়ে যাবো বদ্রীনাথে পুজো দেওয়ার উদ্দেশ্যে। না, এখানে ওনারা বাঁধাকপি চাষও করেন। এই যে বাঁধাকপি চাষের এই যে জিনিসগুলো সব রয়েছে প্রচুর, কারণ ওনাদের এটাই জীবিকা। এক হচ্ছে উলের জিনিস নিজেরা বানিয়ে বানিয়ে বিক্রি করছেন, এবং এইখানে এই যে ক্ষেতগুলো তৈরি করে করে ক্ষেতে সবজি তো মানে তৈরি করছেন এবং সেখান থেকে বিক্রি করছেন। হ্যাঁ, আরও ফল আছে ওই দিকগুলোতে, প্রচুর ফল গাছ আছে। অ্যাপ্রিকট হতে পারে, জানিস তো? এখানে তো অ্যাপ্রিকট আর আপেলই হয়, এটা আপেল গাছ নয়। আপেলের মতনই মনে হচ্ছে। অ্যাপ্রিকট হতে পারে, ওই জন্য। যে এখানে ওনাদের জীবিকা হচ্ছে এটাই, উল বোনা আর ফসল তৈরি করা আর কি। আর এই যে হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা মানা ভিলেজ থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি পুজো দিতে বদ্রীনাথে। এখন বদ্রীনাথ ইয়েতে যাচ্ছি। এটা অন্য আর একটা রাস্তা, যেটা দিয়ে সকালে এসেছিলাম সেটা না, এখান দিয়েও মার্কেট আছে। এই যে रेडीमेड लेना है, नीचे से लेके आप लोग खरीद। इस सब का प्राइस कितना है भैया? हाँ, ये कुर्ता वाला, हाँ हाँ हाँ, शायद यही होगा। कितना प्राइस है? 100? হ্যাঁ, হাজার চল আগে মন্দিরে পুজো দিয়ে আসি, দিয়ে দেখে নিচ্ছি চল। হ্যাঁ, ওটা মোটা, ওটা দাম বেশি। ওটাই তো ওর আছে। আমি একটা এইটা নেব, এই জিনিসটা। হ্যাঁ, পুজোটা দেওয়ার পরেই নেব। রাস্তায় মন্দির আছে, এইদিকেও আছে শ্রী গীতা মন্দির। ভিড় নেই এখন? না, চলো, আমি ধরছি। এখন বলছে ভিড় নেই, চলো আমরা এবারে পুজো দিতে এখন যাই। ভিড়টা একটু কম, তো আমরা একটু পুজো দিতে যাব। এখন পুজোটা দিয়ে নি। প্রসাদ সামগ্রী কোথা থেকে কিনবো? সবাই এক জায়গাতেই নেব। उधर रख दो, कोई चार्ज नहीं। সবাই এসছে আমাদের, তাহলে চ আমরা নিয়ে নিই। এখান থেকে আমরা এখন প্রসাদ নেব। বাবাই, একটু বড় করেই পুজো দেবো। হ্যাঁ, প্রসাদ দিতে হবে তো, জেনে নাও, কথা বলে নাও। क्या क्या रहेगा भैया? भैया क्या क्या चीज रहेगा बोल दीजिएगा। क्या क्या है इसमें? ও চলি প্রসাদ সব আছে। ওই মালাটা
এই তো চলি চেলি আছে। মালাটা চড়ানো যাবে না? এটা কত বলছে এই প্রসাদটা? 150 সব আছে তো? এটা একটা নিয়ে নি। হ্যাঁ একটা নিয়ে নে হ্যাঁ আর তো লাগবে না। 150 টাকার একটা নিলাম, ওর মধ্যে সব কিছুই আছে, চলি টলিগুলো প্রসাদ। এবারে আমরা আস্তে আস্তে ঢুকছি মন্দিরে পুজো দেবো বলে। যাচ্ছে আস্তে আস্তে, মন্দির এখন খোলা, বেশি ভিড়ও নেই, তো আমরা যাই পুজো দিতে। এখন তো আর করতে পারবো না ভিডিও, পুজো দেখছি কতক্ষণ করা যায়। এখন অবধি তো কেউ কিছু বলেনি, সো লেটস সি কতক্ষণ বলা যায়। হনুমানজি স্বাগত করছেন। হ্যাঁ হ্যাঁ ওইদিকে জায়গা খালি আছে বললো, যাই ওখান দিয়ে। हम है ना गुड्डू भाई लोग सब है ना। এই যে লাইনে দাঁড়ালাম, ওই দিকটা বন্ধ করে দিয়েছিল, সেখানে নিতে পারিনি। হ্যাঁ এবার আমরা মন্দিরে পুজো দিতে ঢুকছি। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে 150 টাকার থালি, আর মন্দিরে তোমরা সব জায়গাতেই ছবি তুলতে পারবে, শুধু ভেতরে মন্দিরের মূর্তির কোনো ছবি তোলা যায় না। তো ভেতরে হচ্ছে ফটো তোলাও যাবে না, ভিডিও তোলা যাবে না, আমাদেরকে বারণ করা হলো। আমরা বাইরে এসে যত ফটো ভিডিও আপনি করুন, আপনাকে কিছু বলবে না। পার্স আর হচ্ছে ফোন নিয়েই যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। খুব ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি। এখন প্রায় 9টা অবধি মন্দির খোলা, বিকেল 3টে থেকে, ঠিক আছে। আর যেরকম ইচ্ছা আপনি এখানে এসে ফ্রিতে জুতো রাখতে পারবেন, ওখান থেকেই আপনি ইয়ের জিনিস কিনতে পারবেন, মানে পুজোর সামগ্রী। আর আমরা হচ্ছে পুরো ফাঁকায় ফাঁকায় পুরো দর্শনটা করেছি, যেটা সচরাচর হয় না। লাইন দিতে হয় তো, হ্যাঁ একটু হলেও লাইন দিতে হবে, আমাদের এসে কোনো লাইন দিতেই হয়নি। অ্যাকচুয়ালি এটা অফ সিজন, আর প্রথমত ধস নামছে, এত অনেকে আসছে, অনেকে জানে বদ্রীনাথের রাস্তা বন্ধ। এটা বাবা না ডাকলে এরম ভাবে আমরা অফ সিজনে এসে এত ভালোভাবে পুজো দিতে পারি না। বাবা দেখা দিয়ে দিয়েছে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে গোবিন্দঘাট। চলো এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন বদ্রীনাথ ছেড়ে বেরিয়ে যাচ্ছি গোবিন্দঘাটের উদ্দেশ্যে। আমরা পৌঁছেছি এখন গোবিন্দঘাট, এখন বাজে 8:30 মতো। একটু রাস্তাটা ডিফিকাল্ট, পাশ দিয়ে একটা নদী বয়, আর এখানে হচ্ছে গুরুদ্বারার ভেতর দিয়ে হোটেলটা। এখন 8:30 বাজে। কালকে আমরা এখান থেকে 3 দিনের জিনিসপত্র প্যাক করে যাব হচ্ছে ঘাংডিয়া। আমি যদি বাইরে যাই সন্ধ্যাবেলা, তাহলে একবার বাইরেটা দেখাবো, বাইরেটা খুব সুন্দর জায়গাটা। আর যদি না যাই তাহলে এইভাবেই ব্লগটাকে এন্ড করবো, কালকে আবার ব্লগ শুরু হবে। ওটা হচ্ছে এইখানে, আর আমরা ওই যে সৌমের নামছে ওখান দিয়ে, ওই সিঁড়িটা দিয়ে ওপরে আমাদের ইয়েটা, হোটেল মেহতা। এইদিকে বোধহয় সৌম নাকি? এইটা দিয়ে বাইরেটায় যেতে হয়, এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে মেইন গেটটা, এটা দিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছো, এই যে আওয়াজটা আসছে এটা পুরোটা নদীর আওয়াজ আসছে, এইটাই পুরোটা নদীর আওয়াজ। এই জায়গাটা, নদীটা এখান দিয়ে পাস হচ্ছে, এইটাই হচ্ছে গোবিন্দঘাট। আর পেছনে যে জায়গাটা দেখালাম ওটা হচ্ছে গুরু গোবিন্দ সিংজির তৈরি করা গুরুদ্বারা আর কি। এই যে নদীর স্রোত সাংঘাতিক এই মুহূর্তে। আর ওপরে আছে ব্রিজ, ওই ব্রিজটা দিয়েই পুলনা যেতে হয়। হ্যাঁ ওটাই বললাম, হ্যাঁ এই তো এইটা এখান থেকে। আর বাইরে থেকে এইরকম দেখতে লাগছে।